হাই এভরিওয়ান, আজকে আমরা আলোর নেক্সট পার্টটা শিখব, যার নাম হচ্ছে আলোর বিচ্ছুরণ। এর আগে ক্লাস 10-এর আলো চ্যাপ্টারে আমরা দুটো জিনিস আলোর ধর্ম সংক্রান্ত শিখেছি। একটা হচ্ছে আলোর প্রতিফলন, একটা হচ্ছে আলোর প্রতিসরণ। এবার হচ্ছে তৃতীয় ধর্ম আলোর, যার নাম হচ্ছে আলোর বিচ্ছুরণ, সেটাকে আমরা শিখতে যাচ্ছি। বিচ্ছুরণ ঘটনাটা কি? যদি কোনো, তার আগে আলোকে দু রকম নামে জানতে হবে। একটা হচ্ছে মৌলিক বা একবর্ণী আলো, আরেকটা হচ্ছে যৌগিক আলো বা বহুবর্ণী আলো। একবর্ণী আলো মানে যে আলোতে একটি বর্ণের আলো আছে, একটি রঙের আলো। যেমন লাল আলো, ওর মধ্যে শুধু লাল বর্ণের আলোই আছে, তাহলে ওটা হয়ে গেল একবর্ণী আলো। আর বহুবর্ণী আলো মানে যার মধ্যে অনেকগুলো বর্ণ মিশে আছে, যেমন হচ্ছে সাদা আলো। তো এরকম কোনো বহুবর্ণী আলো, তাকে যদি আমরা প্রিজমের মতো কোনো স্বচ্ছ মাধ্যমে ফেলি, এটা একটা প্রিজম মনে করো, যার প্রধান ছেদ প্রিজম, একটা স্বচ্ছ মাধ্যম। তো একটা বহুবর্ণী আলো, ধরে নাও সাদা আলো। সাদা আলো অনেকগুলো আলোর সমষ্টি। এর গায়ে যদি ফেলি একটা সাদা আলোকে, তাহলে দেখা যাবে প্রিজম থেকে বেরোনোর পর এই সাদা আলোটা 7টা কালারে ভেঙে যাবে। একটা সাদা রঙের আলোকে যদি আমরা প্রিজমের মতো একটা স্বচ্ছ মাধ্যমে আপতন করি, তাহলে প্রিজমের থেকে বেরোনোর সময় উপরের দিকে লাল আর নিচের দিকে বেগুনি, এইভাবে এর মাঝখানে টোটাল 7টা কালারে আলোটা ভেঙে যাবে। এই যে ঘটনাটা, এটা হচ্ছে আলোর বিচ্ছুরণ। তো কাকে বলে এটা? এই যে সাদা আলোকে বা কোনো বহুবর্ণী আলোকে কোনো স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে পাঠালে আলোটা ভিন্ন ভিন্ন বর্ণে বিশ্লিষ্ট ভেঙে যায়, এই ঘটনাটাকে বলে আলোর বিচ্ছুরণ। এবার এই বিচ্ছুরণের ফলে এখানে অ্যাকচুয়ালি নিচে ভি মানে বেগুনি, ভায়োলেট, তারপরে ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড, ভিভ জিওর, এটা ছোট ক্লাসেও হয়তো জেনেছো। বাংলায় বললে বে নি আ স হ ক লা। তো এই যে 7টা বর্ণের আলোয় ভেঙে যায়, এই ঘটনাটাকে বলে কি? বিচ্ছুরণ। সাদা আলো 7টা বর্ণে ভেঙে গেছে। আর ভেঙে যাওয়ার ফলে এখানে ভিন্ন বর্ণের যে গঠনটা দেখতে পাচ্ছি, এটাকে আমরা নাম দিয়েছি বর্ণালী। কেমন? ভিন্ন ভিন্ন আলোর রঙে ভেঙে যাওয়ার যে ঘটনা, সেটা হচ্ছে বিচ্ছুরণ। আর ভিন্ন ভিন্ন বর্ণে ভাঙার ফলে এইদিকে যে আলোর পটিটা দেখা যাচ্ছে, সবগুলো আলো ভেঙে আলাদাভাবে আছে একসাথে, তো এটাকে বলা হয় বর্ণালী। এই বর্ণালী দু রকমের হয়, তোমাদের দু রকমের বর্ণালী পড়তে হবে। একটা হচ্ছে শুদ্ধ, একটা হচ্ছে অশুদ্ধ বর্ণালী। তফাৎ কি? এটা যেমন হচ্ছে শুদ্ধ, প্রিজম দিয়ে যে বর্ণালী সৃষ্টি হয় সেটা শুদ্ধ। এর মানে কি? যে বর্ণালীতে ভিন্ন ভিন্ন বর্ণের আলোকে পৃথক পৃথক ভাবে চেনা যায়, সেটা হচ্ছে শুদ্ধ বর্ণালী। আর যে বর্ণালীতে সবগুলো কালারকে আলাদা আলাদা করে চেনা যায় না, সেটা হচ্ছে অশুদ্ধ বর্ণালী। যেমন রামধনু, বা যেটাকে রংধনু আসলে বলে। তো তোমরা যখন বৃষ্টি পড়ার পর আকাশে রংধনুটা দেখতে পাও, তো ওই রংধনুতে 7টা কালার কোনোদিনই দেখতে পাবে না। সূর্যের আলো যখন হচ্ছে বর্ণালীটা ভেঙে যায়, কি হয়? বৃষ্টি পড়ার পর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায়, তো বাতাসে অসংখ্য জলকণা থাকে। ওই জলকণাটাও স্বচ্ছ মাধ্যম, প্রিজমের মতো কাজ করে। এবার সূর্যের আলো যখন ওর গায়ের উপর গিয়ে পড়ে, তখন প্রিজমের মতো নিয়মে ওটা 7টা কালারে ভেঙে যায়। কিন্তু এরকম একটা জলকণা না, অসংখ্য জলকণা বাতাসে আছে। তাহলে প্রতিটা জলকণার জন্য যে বর্ণালীগুলো সৃষ্টি হচ্ছে, ওটা একে অপরের গায়ের উপর পড়ার কারণে সবকটা কালারকে আমরা পৃথকভাবে এরকম দেখতে পাই না। মোটামুটি রংধনু দেখতে গেলে কি 3টা বা হাইয়েস্ট 4টা কালার। ওই লালটাকে একটু বোঝা যায়, নীল তো নীল আকাশটাই থাকে, সবুজ আলোটা একটু, আর হয়তো একটু হলুদ ভাবটা, এরকম 3 বা 4টা কালার মোটামুটি দেখা যায়। তো ওটা হচ্ছে অশুদ্ধ বর্ণালী। তো এদের উদাহরণ চাইতে পারে পরীক্ষায়, এটা একটু জেনে রাখতে হবে। আচ্ছা, এবার আমাদের যেটা দেখতে পাচ্ছি, যে সবচেয়ে উপরে আছে লাল আলো, যখন আলোর বিচ্ছুরণে বর্ণালী সৃষ্টি হচ্ছে, আর সবচেয়ে নিচে হচ্ছে বেগুনি। এর মানে এই সাদা আলোটা কি হচ্ছে? অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল এই রাস্তা দিয়ে, ওই রাস্তা দিয়ে কোনো আলোই গেল না, সবাই ওই রাস্তা থেকে বেঁকে গেল। ইজিলি বোঝা যাচ্ছে লাল আলো সবচেয়ে কম বেঁকছে। আমরা কি জানি, এর আগেও ভিডিওতে বলেছি, আলো যে রাস্তা দিয়ে যাওয়ার কথা আর যেদিকে যাচ্ছে, এদের মধ্যবর্তী যে কোণ, এটাকে বলে চ্যুতি কোণ। তার মানে লাল আলোর জন্য যে চ্যুতি কোণ সেটা কম, বেগুনি আলোর জন্য যে চ্যুতি কোণ সেটা বেশি।
বেগুনির সবচেয়ে বেশি, বেগুনি থেকে লালের দিকে গেলে প্রতিটা বর্ণের চ্যুতিকোণ কম হয়, লালের সবচেয়ে কম। এবার এটা কেন হচ্ছে যে লাল আলোকে কম বেঁকাইছে প্রিজম আর বেগুনি আলোকে বেশি বেঁকায় দিল? তো তার কারণ এটা তোমরা পড়ছো প্রতিসরাঙ্ক। মনে করে দেখো স্নেলের যে সূত্রটা ছিল প্রতিসরণের, ওখানে একটা কথা উল্লেখ ছিল যে দুটো মাধ্যম নির্দিষ্ট হতে হবে, আর নির্দিষ্ট বর্ণের যদি আলোকরশ্মি হয় তাহলে এটা হবে। তার আগে যেমন এই বিচ্ছুরণটা হলোই বা কেন, সাদা আলো 7টা কালারে ভেঙে গেলই বা কেন? তো এর থেকে একটা কোশ্চেন হতে পারে যে প্রিজম কি তাহলে বর্ণ সৃষ্টি করলো? এখানে সাদা আলো দিলাম, এখান থেকে অনেক রকমের কালারের আলো পেলাম। এর উত্তর হচ্ছে না। প্রিজম কি করলো, একটা বহুবর্ণী আলোর মধ্যে থাকা প্রতিটা বর্ণকে খালি পৃথক করলো। আর এটা প্রমাণ করে দেখাও। যদি প্রিজম সত্যি বর্ণ সৃষ্টি করে তাহলে এখানে আরেকটা প্রিজম রেখে দেবো, ওই প্রিজমটার মধ্যে দিয়েও এই আলোগুলো পাঠাবো। যদি এই লাল আলোটা যাওয়ার পর আবার কিছু কালারে ভেঙে যায়, এরকম বাকি কালারগুলো যদি আরো কালারে ভেঙে যায়, তাহলে বলবো হ্যাঁ প্রিজম বর্ণ তৈরি করছে। কিন্তু এটা আমরা দেখবো না, এটা আমরা দেখবো না। এই কালারের আলোগুলো যদি পরে আরেকটা প্রিজম রাখি, ওর পরে যাওয়ার পর এখান থেকে যখন ফাইনাল আলোটা বেরোবে দ্বিতীয় প্রিজম থেকে, সেখানে কালারগুলো আর ভাঙতে দেখা যাবে না, এই কালারগুলোই খালি পাওয়া যাবে, একটু অন্য রাস্তায় বেঁকে যাবে। কিন্তু যদি এই প্রিজমটাকেই উল্টে রাখি, তার মানে সেম টাইপের আরেকটা প্রিজম নিচ্ছি, এই প্রিজমের ভূমিটা আছে নিচের দিকে, আর এরকমই আরেকটা প্রিজম একদম এর পাশাপাশি উল্টো দিক থেকে রাখা হলো, এই প্রিজমের ভূমিটা হচ্ছে উপরের দিকে। তাহলে প্রিজমের নিয়ম মনে আছে, বলা হয়েছিল যে প্রিজম কি করে, রশ্মিকে যেদিকে তার ভূমি তার দিকে বেঁকতে সাহায্য করে। তাহলে এই লাল বাকি কালারের আলোগুলো যখন এই প্রিজমটাতে গিয়ে পড়বে তখন এই উল্টো ঘটনা করবে, এই প্রিজমটা ভেঙে দিচ্ছে, এই প্রিজমটা এই বর্ণগুলোকে সব যুক্ত করবে, আর সব আলো যুক্ত হয়ে এদিক থেকে সাদা আলো হয়ে বেরোবে। ঠিক আছে? তাহলে এর থেকেই প্রমাণিত যে সাদা একটা বহুবর্ণী বা যৌগিক আলো, যার মধ্যে থাকা ভিন্ন ভিন্ন বর্ণগুলোকে প্রিজম খালি ভেঙে দিয়েছে। এবার এটা কেন করলো? এর কারণ ছিল আলোর প্রতিসরণের মধ্যে। প্রতিসরণে বলা ছিল যে আলোর যখন প্রতিসরণ হয় তখন আলোর বেগ চেঞ্জ হয়ে যায়। আলোক রশ্মি, যে কোনো কালারের আলোক রশ্মি হোক না কেন, প্রতিটা রশ্মির বেগ শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে একই। সেই বেগটা হচ্ছে 3 লক্ষ কিলোমিটার আলো যায় 1 সেকেন্ডে। এটা লাল, নীল, সবুজ সব আলোর বেগ শূন্য মাধ্যমে এটা। এবার আলোর ক্ষেত্রে সাদা আর কালো, এটা মনে রাখতে হবে, এটা কোনো বর্ণ না বা রং না। সাদা আলো মানে সমস্ত বর্ণের আলো একসাথে মিশে গেলে সাদা আলো সৃষ্টি হয়, আর কোনো বর্ণের আলোই যদি না থাকে, যেটাকে আমরা অন্ধকার বলি, তাহলে ওটা হচ্ছে কালো। কোনো বর্ণের আলো নেই তাহলে কালো, আর সমস্ত বর্ণের আলো যদি এক জায়গায় মিশে যায় তাহলে হয়ে যাবে সাদা আলো। তো ওই জন্য সাদা আর কালোটা আলোর ক্ষেত্রে সেভাবে কোনো বর্ণ না। এবার বায়ু মাধ্যমে বা শূন্য যখন এদিক দিয়ে আসছিল, একটা টর্চ লাইট মনে করো সাদা লাইট ফেললাম, তাহলে সবগুলো কালারের গতিবেগ সেম ছিল, তাহলে সবাই একসাথে আসছে আর সবাই একসাথে মিশে গিয়ে সাদা আলো তৈরি করছে। কিন্তু যেই প্রিজমে পড়লো তখন মাধ্যমটা চেঞ্জ হলো, মাধ্যম চেঞ্জ হলে আলোর কি হয়? প্রতিসরণ। প্রতিসরণের কারণে আলোক রশ্মি কি হয়? বেঁকে যায়, প্লাস আলোর গতিবেগ চেঞ্জ হয়ে যায়। তো এবার তোমাদের এটা মনে রাখতে হবে, এটাকে পরপর ভিপ জিওর বেনিয়া সহকলা বাংলায় বললে সবচেয়ে বেশি গতিবেগ খালি মনে রাখবে লাল আলোর। তার মানে আমি যদি এই দিকে তীর চিহ্ন দিয়ে যাই, এই দিকে গেলে মনে রাখবে বেগটা বাড়ছে, আমার তীর চিহ্নটা যেদিকে সেই দিকে গেলে বাড়ছে বোঝাচ্ছে। তো আমি বেগকে ছোট হাতের ভি দিয়ে বোঝালাম, বেগ হচ্ছে এই দিকে গেলে বাড়ছে। ঠিক আছে? তাহলে সবচেয়ে বেশি বেগ হচ্ছে লাল আলোর, সবচেয়ে কম তার চেয়ে কম হচ্ছে অরেঞ্জ বা কমলা। এভাবে করতে করতে সবচেয়ে কম গতিবেগ হচ্ছে বেগুনি আলোর। আর এর আগে যখন আমি প্রতিসরাঙ্ক করিয়েছিলাম তখন প্রতিসরাঙ্কের একটা সূত্র বলেছিলাম যে প্রতিসরাঙ্ক ইকুয়াল টু c/v। শূন্য মাধ্যমে আলোর বেগটাকে c বলা হয়, সেটা তো সব ধরনের আলোরই একই, কিন্তু আলো যখন অন্য মাধ্যমে যায় তখন বেগটা আলাদা হয়। তাহলে অন্য মাধ্যমে কি হচ্ছে? লাল আলোর বেগ সবচেয়ে বেশি, তাহলে এই সূত্র অনুযায়ী যদি বেগ বেশি হয় তাহলে তার প্রতিসরাঙ্ক কি হবে? কম। তাহলে উল্টা হবে, যদি এটাকে আমরা প্রতিসরাঙ্ক দিয়ে বোঝাই তাহলে এই দিকে গেলে প্রতিসরাঙ্ক বাড়ছে, এই দিকে গেলে বেগ বাড়ছে, যার বেগ বেশি তার প্রতিসরাঙ্ক কম, তীর চিহ্ন এই দিকে, তাহলে সবচেয়ে বেশি প্রতিসরাঙ্ক বেগুনি আলোর।
এবার যে আলোর প্রতিসরাঙ্ক বেশি হয়, স্নেলের সূত্র যদি দেখো সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু মিউ, তাহলে এখান থেকে সাইন আর সমান সমান সাইন আই ভাগ মিউ। সাদা আলো যখন এসে পড়েছিল সবগুলো কালার একই আপতন কোণে পড়ছে, তাহলে আপতন কোণটা সবার সেম, কিন্তু যেহেতু এই যে বেগ আলাদা আলাদা প্রিজমের মধ্য দিয়ে যাওয়ার সময়, তার কারণে প্রতিসরাঙ্কও আলাদা। এবার যার প্রতিসরাঙ্ক বেশি তার আবার এটা কম হবে। ম্যাথের নিয়মে এটা যদি বেশি হয় তাহলে ভাগফলটা কমে যাবে, তাহলে সাইন আর এর ভ্যালুতে আর এর ভ্যালুটাও কমে যাবে, তাহলে মিউ যদি বেশি হয় আর তাহলে কমে যাবে। তো আর কমে যাবে তাহলে মিউ বেশি কার? বেগুনির। তাহলে বেগুনির কি হবে? আর সবচেয়ে কম। এই বিন্দুতে একটা অভিলম্ব আঁকালে, এই যে এখান থেকেই তো প্রিজমের প্রমাণের সময় প্রতিসরণ কোণ করানো হয়েছিল, তাহলে প্রতিসরণ কোণ সবচেয়ে কম হবে বেগুনি আলোর ক্ষেত্রে, আর সবচেয়ে বেশি হবে লাল আলোর ক্ষেত্রে। এবার আর এর ভ্যালু যদি কম হয় তাহলে লঘু থেকে ঘন মাধ্যমে গেলে, মনে করে দেখো চ্যুতি কোণের রাশিমালা প্রতিসরণের শুরুতে করানো হয়েছিল লঘু থেকে আলো ঘনতে গেলে আই মাইনাস আর, তাহলে সবার ক্ষেত্রে আই এর ভ্যালু সেম, কিন্তু যার প্রতিসরাঙ্ক বেশি তার আর এর ভ্যালু কম হবে। আর এর ভ্যালু যদি কম হয় তাহলে এই বিয়োগফলটা কি হবে? বেশি হবে। আই এর ভ্যালু সবার একই, কিন্তু আর এর ভ্যালু যদি কম হয়ে যায় তাহলে বিয়োগফলটা বড় হবে। তাহলে আর যদি কম হয় তাহলে ডেল্টার ভ্যালুটা আবার বাড়বে। তার মানে মিউ এর ভ্যালু যদি বাড়ে তাহলে প্রতিসরণ কোণের ভ্যালু কমবে আর চ্যুতি কোণের ভ্যালু বাড়বে। তার মানে মিউ এর সাথে ডেল্টার ব্যস্ত সম্পর্ক, তাহলে এই দিকে গেলে মিউ বাড়ছে, তাহলে এই দিকে গেলে চ্যুতি কোণ ডেল্টাটা বাড়বে। তাহলে চ্যুতি কোণ যদি বৃদ্ধি পায় তাহলে কোন আলোর বেগ সবচেয়ে বেশি? লাল আলো। যার বেগ বেশি বেরোচ্ছে তারই চ্যুতি কোণ বেশি। গন্ডগোল হয়ে গেল? না না না, যার মিউ বেশি, গন্ডগোল হলো, যার মিউ বেশি তার আর এর ভ্যালু কম, আর এর ভ্যালু কম হলে ডেল্টা বেশি, তো তার মানে মিউ বাড়লে ডেল্টা বাড়ছে, উল্টা হয়ে যাবে, এটা ভুল হয়ে গেল একটু করতে। যেদিকে গেলে মিউ বাড়ছে সেদিকে গেলে ডেল্টাও বাড়ছে, এটা মনে রাখলেই হবে। দেখে নাও, যদি প্রতিসরাঙ্ক বাড়ে আর এর ভ্যালু কমবে, আর এর ভ্যালু যদি কমে তাহলে ডেল্টার ভ্যালু আবার বাড়বে, তার ফলে প্রতিসরাঙ্ক যার বেশি তারই চ্যুতিকোণ বেশি। তাই হলো চ্যুতিকোণ তো এখান থেকে মাপা হয়, যার প্রতিসরাঙ্ক বেশি, কার বেশি? বেগুনি আলোর প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি, তাহলে বেগুনি সবচেয়ে নিচ দিয়ে গেছে, তার চ্যুতিকোণ সবচেয়ে বেশি। এই কারণে এটা হলো স্নেলের সূত্র থেকে এইভাবে করে ব্যাখ্যা করা যায়। তাহলে এই কারণে প্রিজমের মতো কোনো স্বচ্ছ মাধ্যমের মধ্যে যদি আলোকরশ্মি যায় তাহলে সেটা কালারে স্প্লিট হয়ে যায়। তো প্রিজম কোনো বর্ণ তৈরি করে না, যদি করতো তাহলে এখান থেকে বেরোনোর পর আরো কালারে ভেঙে যেত, কিন্তু তা হচ্ছে না। প্রিজম শুধু যৌগিক বর্ণের মধ্যে থাকা ভিন্ন ভিন্ন বর্ণের আলোকে সেপারেট করে দেয়। ঠিক আছে, এই ছিল আলোর বিচ্ছুরণ। এবার আরেকটা জিনিস এর থেকে আমাদেরকে জানতে হবে, আচ্ছা এটা থেকে একটা কোশ্চেন এরকম আসতে পারে, যেটা একটু আগে লেখা ছিল যে ভিভ জিওর, এটা মনে রাখবে, এটা বইতে এভাবে পাবে না, যে তাহলে আমি খালি মনে রাখি লাল আলোর বেগ সবচেয়ে বেশি, তার মানে এই দিকে গেলে বেগ বাড়ছে, উল্টা দিকে গেলে প্রতিসরাঙ্ক বাড়ছে, আর এই দিকেই আবার কি হচ্ছে? চ্যুতিকোণও বাড়ছে। তো পরীক্ষায় কোশ্চেন দিয়ে দিতে পারে যে ব্লু, ইয়েলো, অরেঞ্জ, ব্লু, ইয়েলো, অরেঞ্জ, এই তিনটা কালার পরীক্ষায় দেওয়া থাকলো, আর পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে কোন আলোর বেগ সবচেয়ে বেশি, কোন আলোর প্রতিসরাঙ্ক সবচেয়ে কম। তাহলে এইটা মনে থাকলে সেটা থেকে তোমরা উত্তরটা করতে পারবে। বা প্রতিসরাঙ্ক বৃদ্ধির ক্রমে সাজাও, তাহলে কি হচ্ছে? এই দিকে গেলে প্রতিসরাঙ্ক বাড়ছে, তাহলে বৃদ্ধির ক্রমে মানে কি? ছোট থেকে বড়, তাহলে এদের তিনজনের মধ্যে সবচেয়ে কম প্রতিসরাঙ্ক এর হবে, এই দিকে গেলে প্রতিসরাঙ্ক বাড়ছে, তাহলে এই দিকে যারা আছে তাদের কম, তাহলে ও এর প্রতিসরাঙ্ক সবচেয়ে কম, তার চেয়ে বেশি ইয়েলো, ইয়েলোর প্রতিসরাঙ্ক তার চেয়ে বেশি, আর তার চেয়েও বেশি হচ্ছে ব্লু কালারের। তাহলে এইভাবে হবে অ্যান্সারটা। এরকম অ্যান্সার পরীক্ষা হলে কোশ্চেন আসতে পারে। আচ্ছা, নেক্সট আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে আমাদের আয়তকার কাচের স্ল্যাব, একটা আয়তক্ষেত্র আকৃতির কাচের স্ল্যাব, মানে যেমন এই বইটা হচ্ছে একটা আয়ত ঘনক,
আয়ত ঘনকাকৃতি কাচের স্ল্যাব মানে কি, এর প্রতিটা তল আয়তক্ষেত্রাকার। এবার এই তলের উপরেও যদি কোথাও আলোক রশ্মি ফেলি, তাহলে ওই আলোক রশ্মিটা ওই যে স্নেলের প্রথম মানে প্রতিসরণের প্রথম সূত্র অনুযায়ী একটা তলের মধ্যেই আপতিত রশ্মি প্রতিসৃত রশ্মি সব এক তলে থাকবে। তাহলে যেখানে আমি আলোক রশ্মিটা ফেলবো সেই বরাবর যদি একটা লম্ব এরকম কেটে দেই, তাহলে ওটাকে সাইড থেকে দেখলে তো আয়তক্ষেত্রই লাগবে। তাহলে আয়ত ঘনকের একটা প্রধান ছেদ হবে আয়তক্ষেত্রাকার। এই যে আয়ত ঘনকাকার কাচের স্ল্যাবের একটা ছেদ, যদি আমরা এর উপরে সাদা আলো ফেলি, তাহলে আমরা দেখব এর নিচ দিয়েও সাদা আলোই বেরোচ্ছে। এবার এখানে তাহলে সমস্যা হয়ে গেল। মনে করো এই আয়তকার কাচের স্ল্যাবটা কাচের তৈরি, তাহলে বাইরের ওপরেরটাও বাতাস, নিচেও বাতাস, তাহলে বাতাস থেকে আলো কাচে ঢুকলো, তাহলে মাধ্যম চেঞ্জ হয়েছে। একটু আগেই দেখলাম আলো যখনই একটা স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে, তো আমরা যদি এখানে সাদা আলো ইউজ করি, তাহলে সাদা তো একটা বহুবর্ণী আলো, তাহলে সাদা আলো কি হবে, এখানে ভেঙে যাবে। তাহলে এর ফলে তো ভিন্ন ভিন্ন কালারের বর্ণালী পাওয়া উচিত ছিল, তা পাবো না। এখান থেকে যখন আলোক রশ্মি বেরোবে আবার সাদা আলো হয়েই বেরোবে। এটা কেন হচ্ছে? এর কারণটা এভাবে অনেকভাবে দেওয়া যায়। তার একটা উপায় হচ্ছে এটা, আমরা এই আয়ত ঘনাকৃতি কাচের স্ল্যাবটার এই বরাবর যদি একটা কর্ণ কল্পনা করি, তাহলে যেন মনে হচ্ছে যেন দুটা প্রিজমকে উল্টানো অবস্থায় তাদের প্রতিসারক তল দুটাকে একই সাথে যুক্ত করে আটকে দেওয়া হয়েছে। যদি আমরা আয়ত ঘনাকার কাচের স্ল্যাবটাকে দুটো উল্টানো মুখোমুখি প্রিজমের সমষ্টি রূপে ভাবি, তাহলে একটু আগেই দেখাইছিলাম, একটু আগে ভিডিওটা পিছিয়ে দেখো, যে একটা প্রিজমের সাথে উল্টো দিকে মুখ করে যদি আরেকটা প্রিজম রাখা হয়, তাহলে বিপরীত ঘটনা ঘটে। এই প্রিজমটা যদি কালারগুলোকে ভেঙে দেয়, তাহলে সেটা এই প্রিজমগুলো আবার যুক্ত করবে, সংযোজিত করে আবার মিলিয়ে দেবে। তো সেই ঘটনাটা এখানে ঘটে, ওই জন্য আমরা সাদা আলো পাই। তার মানে কি হবে, এই সাদা আলোকে ওপরের অংশের প্রিজমটা ভেঙে দিবে। সবচেয়ে কম বেগবে কে? লাল, সবচেয়ে বেশি বেগবে বেগুনি। কিন্তু এই যে পরের প্রিজমটা, সেটা আবার এই আলোগুলোকে সংযোজিত করে দেবে, করে দিয়ে আবার সাদা আলো রূপেই নির্গত করবে। আর অরিজিনাল যে আলোক রশ্মিটা যেদিকে যাওয়ার কথা, সেদিকেই তার পার্শ্ব সরণ হয়ে খালি একটু যাবে। তো এই কারণে এক্ষেত্রে আমরা সাদা আলো ফেললে সাদা আলোই দেখবো। এর ভেতরে কালারে একটু ভাঙবে, তারপরে আবার যুক্ত হয়ে এটা তৈরি হবে। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে যে একটা প্রমাণ আসে সেটা এটা, যে প্রথমে তো সাদা আলো ফেললে এখানে বেঁকে গিয়েছিল, সবকটা কালার ভেঙে গেছে, তাহলে এখানে কোন বর্ণের প্রতিসরণ কোণ কম, কোনটার বেশি? তো আমরা খালি প্রান্তিক বর্ণ দুটা দিয়ে দেখাবো। প্রান্তিক মানে কি? যে বর্ণ দুটা সবচেয়ে দুই পাশে আছে, দুই প্রান্তে আছে, বেগুনি আর লাল। তো এটাকে যদি এভাবে দেখাই ছবিটাকে, যে একটা আয়ত ঘনাকার কাচের স্ল্যাব, এখানে সাদা আলো ফেলা হলো, এখানে সাদা আলো এসে পড়লো, তাহলে এখানে একটা অভিলম্ব যদি এঁকে দেই বুঝতে সুবিধা হবে, যে আলোটার যাওয়ার কথা ছিল এদিকে, এটা হচ্ছে সাদা আলো যার আপতন কোণ হচ্ছে আই। এবার কি হবে, এখানে আলোটা ভেঙে যাবে, ভেঙে যাবে, যাওয়ার কথা ছিল এইদিকে, এদিকে, সেখান থেকে সবচেয়ে কম কে ব্যাকে? লাল আলো, আর সবচেয়ে বেশি ব্যাকে বেগুনি আলো। তো আমাকে প্রমাণ করে দেখাতে হবে বেগুনি আলোর জন্য যেটা প্রতিসরণ কোণ, বেগুনি ইংরেজিতে ভায়োলেট, ওই জন্য ভি ছোট আর দিয়ে প্রতিসরণ কোণ চেনানো হয়, আগের ভিডিওতে দেখেছো। তো এই যে প্রতিসরণ কোণ, সেটা লালের জন্য যে প্রতিসরণ কোণ তার চাইতে কম হয়, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো প্রতিসরণ কোণ কোনটা? অভিলম্বের সাথে প্রতিসৃত রশ্মি যে কোণ করে, তাহলে এই যে রশ্মিগুলো বেরোলো, অভিলম্ব এটা, এর সাথে এইটা হচ্ছে প্রতিসরণ কোণ বেগুনি আলোর, এটা হচ্ছে আর ভি, আর এটা হচ্ছে লাল আলোর আর আর। ছবি থেকে তো বোঝাই যাচ্ছে আর ভিটা কম আর আর বেশি। এটাকে ম্যাথমেটিক্যালি প্রমাণ করতে হবে। ঠিক আছে? তো প্রমাণ করার জন্য আমরা খালি স্নেলের সূত্রটা ব্যবহার করব, একবার লাল আলোর জন্য, একবার বেগুনি আলোর জন্য। লালের জন্য যদি খাটাই, তাহলে স্নেলের সূত্র বলছে সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু মিউ। এবার লাল হোক বেগুনি হোক যেটাই হোক, যখন সাদা আলো হিসেবে পড়ছে তখন সবকটা আলোরই তো আপতন কোণ আই, তাহলে এটা আই থাকবে। কিন্তু প্রতিসরণ কোণ লালের বোঝাতে আর আর, আর প্রতিসরাঙ্ক একটু আগেই দেখালাম যে বিভিন্ন বর্ণের প্রতিসরাঙ্ক তো ভিন্ন ভিন্ন হয়, তো লালেরটা মিউ আর দিয়ে বলা হলো। এখান থেকে সাইন আই বের করলে কত আসছে? মিউ আর
সাইন আর আর। এটা 1 নম্বর সমীকরণ দেওয়া হলো। এবার বেগুনি আলোর জন্য যদি আবার আমরা করি, তাহলে সাইন আই ভাগ সাইন, বেগুনির প্রতিসরণ কোণকে আর ভি বলা হয়েছে, আর বেগুনির প্রতিসরাঙ্ককে মিউ ভি লেখা হলো। তাহলে এখান থেকেও সাইন আই সমান পাবো মিউ ভি সাইন আর ভি। দু ক্ষেত্রে আইটা সেম, কেন? কারণ সাদা আলো হিসেবে সবাই একসাথে পড়েছে, সবার আপতন কোণ আই, কিন্তু প্রতিসরণের পর প্রতিসরাঙ্ক যেহেতু প্রতিটা আলোর বর্ণের আলাদা, তাই প্রতি ক্ষেত্রে আর এর ভ্যালুটা আলাদা হয়ে যাচ্ছে। তাহলে দু ক্ষেত্রেই দেখো এই যে দুটো সমীকরণ পাওয়া গেল, তার বাম পক্ষটা সেম আছে। তাহলে আমরা জানি ম্যাথের নিয়মে 1 আর 2 এদের দুজনকে যদি তুলনা করা যায়, তাহলে বাম পক্ষটা সেম, তাহলে ডান পক্ষটাও সমান হবে। তো মিউ ভি সাইন আর ভি, এটাকে আগে লিখছি, চাইলে এটাকে লিখলেও কোনো অসুবিধা নেই, ইকুয়াল টু মিউ আর সাইন আর আর। এবার সাইন গুলোকে একদিকে আনবো, এটা তো গুণ অবস্থায় আছে, তাহলে সাইন আর ভি, এখান থেকে সাইন আর আরটাকে এদিকে আনলাম, আর এইদিকে মিউ আর ছিল, এই মিউ ভিটা এদিকে গেল। এই এবার আশা করি মনে আছে যেটা আমি একটু আগে দেখালাম, ভিভ জি অর, এইদিকে গেলে বেগ বাড়ছে আর উল্টো দিকে গেলে প্রতিসরাঙ্ক বাড়ছে। তাহলে সবচেয়ে বেশি প্রতিসরাঙ্ক বেগুনি, সবচেয়ে কম লাল আলোর। তাহলে লাল আলোর কম, বেগুনির বেশি, তাহলে ছোটকে বড় দিয়ে ভাগ করলে কি হয়? উত্তর সর্বদা 1-এর চেয়ে কম হয়। এই যে অনুপাত, তার ভ্যালুটা 1-এর চেয়ে কম, যেহেতু আর এর জন্য প্রতিসরাঙ্ক বেগুনির চেয়ে কম। তাহলে এই অনুপাতের সাথে তো আবার এটা সমান, এদিকে বা হবে, তাহলে এটা যদি 1-এর চেয়ে কম হয়, তাহলে এর সাথে এ সমান, তাহলে এই অনুপাতটাও 1-এর চেয়ে কম হবে। সাইন আর ভি বাই সাইন আর আর। এবার দুপাশে পাঠিয়ে দিলে সাইন আর ভি লেস দেন, এটা এইদিকে আসলে সাইন আর আর। এবার সাইন গুণ আকারে নেই যে সাইন সাইন কেটে দিব, এটা যখন তোমরা ত্রিকোণমিতিতে সাইন থিটা কস থিটা শিখবে, তখন এর মানে বোঝানো হয় থিটা কোণের সাইন আর কোণের সাইন। মানে এখন খালি এটুকু মনে রাখো যে সাইন সাইন ওভাবে কাটা যায় না দুপাশে, মনে মনে দুদিক থেকে সাইন বাদ দাও বা তুলনা করো, যে এইদিকে আর ভি আর এইদিকে আর আর আছে, দুদিক থেকে সাইনটাকে খালি বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এটা ম্যাথের মধ্যে করার সময় তখন আবার শিখে নিতে পারবে, লেস দেন আর আর। তাহলে এখান থেকে প্রমাণ হলো বেগুনি আলোর জন্য যে প্রতিসরণ কোণ ছবিতেও দেখা যাচ্ছে, সেটা লালের জন্য যে প্রতিসরণ কোণ তার চাইতে কম। ঠিক আছে, তো এই প্রমাণটা আসে মাঝে মাঝে 2 নম্বরে। আর এটা থেকে এটাও বলা যায়, আমরা জানি এই যে লঘু থেকে আলো ঘনতে গিয়েছে, লঘু থেকে ঘনতে গেলে চ্যুতিকোণ কি হয়? আই মাইনাস আর। তো আই এর ভ্যালু তো দুজনের সেম, তাহলে যার ক্ষেত্রে আর এর ভ্যালু বেশি, আর এর ভ্যালু কার বেশি? লাল আলোর। যার আর এর ভ্যালু বেশি, তার এটা কি হবে? বিয়োগ ফলটা কমে যাবে। আই এর ভ্যালুটা সেম, এবার বিয়োগের পর যে সংখ্যাটা ওটা যত বড় হবে তত বিয়োগ ফলটা কমে যাবে। তাহলে ডেল্টার ভ্যালু, তাহলে যার আর এর ভ্যালু বেশি তার ডেল্টাটা কম হবে। তো আর এর ভ্যালু লাল আলোর বেশি, তাহলে লাল আলোর ডেল্টা কম হবে। এখানেও তাই আছে, ডেল্টা মানে কি? যে রাস্তা দিয়ে যাওয়ার কথা সেখান থেকে কতটা বেঁকে গেছে। তাহলে লাল সবচেয়ে কম বেঁকছে, বেগুনি সবচেয়ে বেশি বেঁকছে। তো এটাও বলা যাচ্ছে যে চ্যুতিকোণ লাল আলোর কম, বেগুনি আলোর বেশি। ঠিক আছে, এই ভিডিওতে এতটাই, আর একটা পার্ট করলেই আলোটা শেষ হয়ে যাবে। আজকের মতো এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।